আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ শামীম ইসলাম আছি আপনাদের সঙ্গে। স্বাগতম আমাদের আজকের পর্বে। আজ আমি মেজর ডালিম বলছি বইয়ের এমন একটি অধ্যায়ের দিকে এগোচ্ছি যা আমাদের স্বাধীনতা এবং জাতির ভবিষ্যতের জন্য গভীরভাবে গুরুত্বপূর্ণ। এই অংশে আমরা জানব কিভাবে রাজনৈতিক ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা এবং আত্মত্যাগ একটি জাতির পথচলাকে বদলে দিয়েছিল। আপনি যদি আমাদের আগের পর্বগুলো মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নিন। প্রতিটি পর্ব এই গল্পের অপরিহার্য অংশ, যা পুরো কাহিনী বুঝতে সাহায্য করবে। এবং যারা এই বইটি নিজেরা পড়তে চান তাদের জন্য আমি ডেসক্রিপশনে এবং কমেন্টে বইয়ের ডাউনলোড লিঙ্ক দিয়ে রেখেছি। আপনি চাইলে সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে বইটি পড়তে পারেন। আজকের এই পর্বে আপনি এমন কিছু সত্য জানবেন যা আমাদের ইতিহাসের গভীরে লুকিয়ে আছে। আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি চেপে রাখুন যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে পান। আপনার লাইক, শেয়ার এবং কমেন্ট আমাদের আরও অনুপ্রাণিত করবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন এবং ইতিহাসের আরও গভীরে প্রবেশ করুন। তো চলুন আজকের পর্ব শুরু করা যাক। জেনারেল জিয়াকে সেনাবাহিনী থেকে সরিয়ে দেবার পরিকল্পনা। সরকার জেনারেল জিয়াকে বার্মায় ডিফেন্স অ্যাটাচি করে পাঠাবার সিদ্ধান্ত নেয়। আমরা তখনও সারা দেশে ডিপ্লয়েড। একদিন নূর ফোন করে জানালো জেনারেল জিয়া অতি জরুরি প্রয়োজনে আমার সাথে দেখা করতে চান। ফোন পেয়েই ঢাকায় এলাম। নূর জানালো বস আমাকে বাসায় দেখা করতে বলেছেন। বুঝলাম বিশেষ জরুরি বিষয়ে আলাপ করতে ডেকে পাঠিয়েছেন তিনি। জরুরি এবং গোপন বিষয়ে আলাপ আলোচনা সাধারণত তার বাসাতেই হতো। বাসায় গিয়েই দেখা করলাম। সার্বিক পরিস্থিতি নিয়ে অনেক আলোচনার পর তিনি আসল কথাটা বললেন। I hear that I am going to be sent out of the army as defense attaché to Burma soon. Do you know anything about it? আকাশ থেকে পড়লাম। কি বলছেন জেনারেল জিয়া? শেখ মুজিব তো কথা দিয়েছিলেন কিছুদিনের মধ্যেই তিনি তাকে চিফ বানাবেন। তাহলে? জবাব দিলাম, আমি কিছুই জানি না স্যার, তবে আপনার যাওয়া চলবে না। আপনাকে হারাতে চাই না আমরা। ওয়েল দেন ট্রাই টু ডু সামথিং। তার ইঙ্গিত স্পষ্ট। তিনি চাচ্ছিলেন প্রধানমন্ত্রীর সাথে এ বিষয়ে আমি আলাপ করি। অবশ্যই আমার সাধ্যমতো যা করার সেটা আমি করব। প্রধানমন্ত্রীর সাথে দেখা করব আজই, বললাম আমি। I shall appreciate that. To let me know the outcome of your meeting. I shall be waiting for your return. ঠিক আছে স্যার, বলে বেরিয়ে এসেছিলাম তার বাসা থেকে। সেদিন রাতেই গিয়ে উপস্থিত হলাম 32 নং ধানমন্ডিতে। নেতা তখনও বাড়ি ফেরেননি। রেহেনা ও জামালের সাথে বসে গল্পগুজব করছিলাম। জামাল জানালো সে স্যান্ডহার্টস না হয় যুগোস্লাভিয়ায় যাচ্ছে আর্মি অফিসার কোর্স করার জন্য। শুনে বললাম ভালোই তো। ক্যারিয়ার হিসেবে আর্মিতে যদি তোমার পছন্দ হয় তবে তো তোমার যাওয়া উচিত। আমরা যখন কথা বলছিলাম কামাল যেন কোথা থেকে বাসায় ফিরে এলো। আমাকে দেখে জিজ্ঞেস করলো, বস কি ব্যাপার? কোনো ব্যাপার ছাড়া 32 নঙে বুঝি কেউ আসে না? আমার পাল্টা প্রশ্নে ও একটু লজ্জা পেল। তাড়াতাড়ি পরিবেশ হালকা করার জন্য বলল, না তা ঠিক নয়, তবে বেশিরভাগ লোকজনদেরই কিছু না কিছু ব্যাপার থাকে। তবে ব্যতিক্রমও আছে, যেমন আপনি আসেন শুধু আব্বার সাথে ঝগড়া করতে। ঝগড়া করার অধিকার তার, ভালোবাসার অধিকার যার, জবাবে বলেছিলাম আমি। তা তো অবশ্যই, সেটা কি আমরা বুঝি না? বাদ দেন এসব, একটা পরামর্শ দেন তো বস, বলল কামাল। কি বিষয়ে জিজ্ঞেস করলাম। একটা স্কলারশিপ পাইছি কানাডায় ল পড়ার জন্য, ঠিক করতে পারতেছি না যামু কি যামু না। এটা তো অত্যন্ত সুখবর। যাবে না মানে? নিশ্চয় যাওয়া উচিত। জ্ঞান অর্জন করার জন্য তো চীন পর্যন্ত যেতে বলেছেন আমাদের প্রিয় নবী। মাত্র 3-4 বছরের ব্যাপার, সময় দেখতে দেখতে কেটে যাবে। আমি যদি এমন একটা সুযোগ পেতাম তবে খুশি হয়ে চলে যেতাম। আমার জবাব শুনে কামাল বলল, তাহলে যাওয়াই উচিত আপনার মতে? অবশ্যই যাওয়া উচিত। এরই মধ্যে বাড়ির কাজের ছেলেটা এসে জানালো কেউ এসেছে কামালের সাথে দেখা করতে। তাই বিদায় নিয়ে কামাল চলে গেল। নেতা ফিরলেন বেশ রাতে। কিছুক্ষণের মধ্যেই আমার ডাক পড়ল। কি খবর, অনেক দিন পর আইলি যে? শেখ সাহেব বললেন, ঢাকায় কাজে এসেছি, ভাবলাম আপনাকে সালাম জানিয়ে যাই। তিনি বেশ খোশমেজাজেই ছিলেন, কথার সাথে সাথে টাইপ টানছিলেন। চাচা, আপনি নাকি জেনারেল জিয়াকে বার্মায় ডিফেন্স অ্যাটাচি করে পাঠাবেন ঠিক করেছেন? তার ভালো মুডের সুযোগ নিয়ে জিজ্ঞেস করলাম। ঠিক করি নাই,
তবে বার্মায় একজনকে পাঠাইতে হইব। শফিউল্লাহ কইল, জিয়ার নাকি ইন্টেলিজেন্ট ট্রেনিং আছে, তাই ওর ব্যাপারে চিন্তাভাবনা করা হইতেছে। তার কথার খের ধরে আমি বললাম, ইন্টেলিজেন্স কোর্স করা আর্মিতে আরও অনেক অফিসারই আছে, তাদের থেকে কাউকে পাঠান। জেনারেল জিয়া ইজ টু সিনিয়র ফর দ্যাট পোস্ট অ্যানিওয়ে। তাছাড়া এই মুহূর্তে তাকে বাইরে পাঠালে সবাই ভাববে আপনি আপনার কথার খেলাপ করে তাকে উদ্দেশ্যমূলকভাবে আর্মি থেকে সরিয়ে দিচ্ছেন। এটা আপনার জন্য ভালো হবে কি? তাছাড়া বেশ কিছু কারণে আর্মির ভেতরে একটা সুপ্ত ক্ষোভ বিরাজ করছে। এ অবস্থায় এ ধরনের একটা ইস্যুকে কেন্দ্র করে যদি কোনো আউটব্রাশ ঘটে, সেটা সরকার এবং সরকার প্রধান হিসাবে আপনার জন্য বিব্রতকরও হতে পারে। বেয়াদবি নিবেন না চাচা। আমার মনে হয় এ সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। চুপ করে আমার কথাগুলো শুনে গেলেন শেখ সাহেব পাইপ মুখে নিয়ে। তুই কেমন আছোস? কথার মোড় ঘুরিয়ে দিলেন তিনি। যেমন রাখছেন জবাব দিলাম। তোরা তো একটা কথা বুঝোস না, পার্টির রাজনীতি করতে গেলে সব কিছুতে যুক্তি চলে না, নিজের ইচ্ছা মতো সব কিছু করণ যায় না। আমার অবস্থাটা বুঝিস, দেশও চালাইতে হয়, আবার পার্টির স্বার্থও দেখতে হয়। চাচা, আমি রাজনীতি করি না, প্রত্যক্ষ রাজনীতি সম্পর্কে আপনার অভিজ্ঞতা অনেক, সেই তুলনায় আমার কোনো জ্ঞান নাই বললেই চলে। তবুও কেন জানি মনে হয় প্রচলিত প্রবাদটাই একটা গভীর মানে আছে, একটা ইঙ্গিত বলা চলে। কোন প্রবাদের কথা কস তুই? জানতে চাইলেন জনাব শেখ মুজিব। ওই যে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। হালকাভাবে কথাটা বলেই ফেললাম। পূর্ব প্রসঙ্গে ফিরে গেলেন শেখ সাহেব। জিয়া তোকে পাঠাইছে? প্রশ্ন করলেন তিনি। জিয়া পাঠাবে কেন? আপনি আমাকে কথা দিয়েছিলেন উপযুক্ত সময় তাকে আপনি চিফ বানাবেন, তাই খবরটা জানার পর আমি নিজেই এসেছি স্বেচ্ছায় আপনার কাছ থেকে এ ব্যাপারে জানতে। বেয়াদবি হয়ে থাকলে মাফ করে দেবেন। ঠিক আছে, বুঝলাম, তুই যা, এখন কিছু লোকজন আইব। আমি সালাম জানিয়ে বেরিয়ে এলাম। পরদিন জেনারেল জিয়াকে সবকিছু জানিয়ে কুমিল্লায় ফিরে এলাম। আমাদের সেদিনের আলোচনার ফলেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক, জেনারেল জিয়াকে আর বার্মাতে যেতে হয়নি। তার জায়গায় পাঠানো হয়েছিল কর্নেল নুরুল ইসলাম শিশুকে। তিনি অত্যন্ত খুশি হয়ে চলে গেলেন বার্মায়। তার খুশি হওয়ার কারণ ছিল, যুদ্ধের সময় হার্টের পালপিশনের অজুহাতে রণাঙ্গন ছেড়ে কলকাতার মুজিবনগর হেডকোয়ার্টার্সে চলে এসেছিলেন তিনি। দেশ স্বাধীন হবার পর কিছুদিন পর তিনি হঠাৎ করে একদিন ২৭ নং মিন্টু রোডের হেডকোয়ার্টার্স থেকে লাপাত্তা হয়ে যান। বেশ কিছুদিন হয়ে গেল, তবুও তিনি ফিরলেন না। এতে জেনারেল ওসমানী ভীষণ ক্ষেপে গেলেন। তৎকালীন সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান ক্যাপ্টেন সালাউদ্দিনকে ডেকে হুকুম দিলেন, যে করেই হোক না কেন ডেসার্টার শিশুকে খুঁজে বের করে ধরে নিয়ে আসতে। আমরা সবাই জানতাম আর্মিতে আর চাকুরি করতে চাচ্ছেন না শিশু ভাই, কিন্তু জেনারেল ওসমানীও ছাড়বেন না তাকে। সে এক উভয় সংকট অবস্থা, এ কারণেই লাপাত্তা হয়েছিলেন তিনি। যাই হোক, অনেক কষ্টে তাকে সবাই মিলে বুঝিয়ে কোনো রকমে ফিরে আনা হয়েছিল। সেই শিশু ভাই পরবর্তীকালে জেনারেল জিয়াউর রহমানের শাসনামলে মেজর জেনারেল ইসলাম দি রাসপুটিন অব বাংলাদেশ হয়ে ওঠেন। একেই বলে কপালের নাম গোপাল। বাংলাদেশের রাসপুটিন শিশুর কর্মতৎপরতার পরিণাম কি হয়েছিল সে এক করুণ ইতিহাস। শেক্সপিয়রীয় বিয়োগান্তর নাটকের জুলিয়াস সিজারে পরিণত হয়েছিলেন জেনারেল জিয়াউর রহমান। যাই হোক, জেনারেল জিয়াকে বাহিরে পাঠিয়ে দেবার প্রচেষ্টা আমরা চিন্তিত হয়ে পড়লাম। এ যাত্রায় তিনি রক্ষা পেলেও পরিষ্কার বোঝা গেল সেনাবাহিনীর দেশপ্রেমিক জাতীয়তাবাদী চেতনার অধিকারী অংশকে দুর্বল করে তোলার জন্য সরকার ক্ষেপে উঠেছেন। মেজর জলিল, কর্নেল জিয়াউদ্দিন এবং কর্নেল তাহেরকে ইতিমধ্যেই হারিয়েছি এবং আরও অনেককেই হয়তোবা বের করে দেয়া হবে সেনাবাহিনী থেকে কোনো না কোনো অজুহাতে। বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে রাজনৈতিক মহল এবং অন্যান্য ক্ষেত্রের সমমনা লোকদের সাথে আলোচনা হয়। প্রায় সবাই একই মত পোষণ করলেন যে সেনাবাহিনীতে স্বাধীনচেতা দেশপ্রেমিকদের ক্রমান্বয়ে বের করে দিয়ে শুধুমাত্র খয়ের খা জিহুজুর টাইপের সদস্যদেরকেই রাখা হবে সেনাবাহিনীতে। এরপর এক সময় রক্ষী বাহিনীকে তাদের সাথে একত্রীভূত করে গড়ে তোলা হবে সম্পূর্ণভাবে সরকারের তাবেদার এক সেনাবাহিনী। আমরা সিদ্ধান্ত নিলাম এখন থেকে যতটুকু সম্ভব এ বিষয়ে খোঁজখবর রাখব।
সেনাবাহিনীকে পুনরায় আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য বেসামরিক প্রশাসনের সাহায্যে তলব করা হলো। 1973 সালের এপ্রিল মাসে এক নাজুক পরিস্থিতিতে দীক্ষিণ আওয়ামী লীগ সরকার আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার এবং বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য বেসামরিক প্রশাসনের সাহায্যে সেনাবাহিনীকে তলব করতে বাধ্য হন শেখ মুজিব ও তার সরকার। 1973 সালের এপ্রিল মাসে দেশের এক নাজুক পরিস্থিতিতে দিশেহারা মুজিব সরকার নেহায়েত অনন্যোপায় হয়ে আবার সেনাবাহিনীকে অবৈধ অস্ত্র উদ্ধার এবং দুষ্কৃতিকারী দমন করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনের জন্য তলব করার সিদ্ধান্ত গ্রহণ করে। কুমিল্লা সেনানিবাসের ব্রিগেড কমান্ডার তখন কর্নেল নাজমুল হুদা। আগরতলা ষড়যন্ত্র মামলায় জড়িত ছিলেন কর্নেল হুদা। সেই সুবাদে কিংবা অন্য যে কোনো কারণেই হোক শেখ মুজিবের প্রতি অন্ধ ভক্তি ছিল তার। তবে এ বিষয়ে সুশিক্ষিত কর্নেল হুদার মনে দ্বন্দ্বও ছিল যথেষ্ট। একই সাথে যুদ্ধ করেছি আমরা। অল্প সময়ের মধ্যেই তিনি আমাকে ভীষণ আপন করে নিয়েছিলেন। আমাদের সম্পর্ক এত নিবিড় হয়ে উঠেছিল যে আমরা রাজনীতি নিয়ে অবাধে খোলামেলা আলাপ আলোচনা করতাম। আমার স্পষ্টবাদিতায় অনেক সময় তিনি আতঙ্কিত হয়ে পড়তেন। অনেক সময় বড় ভাইয়ের মতো উপদেশ দিতেন বেফাস কথাবার্তা বলে আমি যাতে নিজেকে বিপদে না ফেলি। তার আন্তরিকতায় আমি তাকে বিশেষভাবে শ্রদ্ধা করতাম। অপারেশন অর্ডার আসার পর আমি হুদা ভাইকে একদিন বলেছিলাম 72 সালের তিক্ত অভিজ্ঞতার কথা। তিনি নিজেও সে বিষয়ে ওয়াকিবহাল ছিলেন। ঠিক করা হলো চিফ অফ স্টাফকে অনুরোধ জানানো হবে যাতে তিনি সশরীরে কুমিল্লায় এসে অপারেশন সম্পর্কে সবকিছুই বিস্তারিত খুলে বলেন। এতে করে আমরাও জানার সুযোগ পাব এবার সরকারের উদ্দেশ্য কী। প্রধানমন্ত্রী কি এবার সত্যিই তার চাটার দল ছেড়ে জনগণের কল্যাণ চান? এর জন্যই কি তিনি আমাদের সাহায্য চাইছেন? সিদ্ধান্ত অনুযায়ী জেনারেল শফিউল্লাহকে কর্নেল হুদা কুমিল্লায় আসার অনুরোধ জানালেন। এলেন জেনারেল শফিউল্লাহ। কনফারেন্সে তাকে জিজ্ঞাসা করা হলো 72 সালের মতো সেনাবাহিনীকে বিব্রতকর অবস্থায় পড়তে হবে না তো এবারও? তিনি জবাব দিয়েছিলেন বঙ্গবন্ধু মানে ব্যবসা। এমনকি যদি তার মৃত বাবাকেও জড়িত পাওয়া যায় যে কোনো অপরাধে বিচারের জন্য তার লাশ উত্তোলন করা যেত। এবারও তার ব্যতিক্রম হয়নি। যাই হোক, এটি তিনি আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন এবং আমার অবিশ্বাস করার কোনো কারণ নেই তাকে। খুবই ভালো কথা। শেখ মুজিব এবার সত্যি চিনতে পেরেছেন তার সরকার ও দলকে। তিনি তাদের অন্যায়ের প্রতিকার চান। এদের খপ্পর থেকে বেরিয়ে এসে প্রকৃত অর্থে জননেতা হবার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীর সাহায্য চাইছেন তিনি। তার এই প্রচেষ্টায় অবশ্যই আমরা আমাদের সর্বশক্তি দিয়ে তাকে সাহায্য করব, সব ঝুঁকি হাসি মুখে বরণ করে নিয়ে। সে কথায় দেয়া হয়েছিল জেনারেল শফিউল্লাহকে। অপারেশনকে যে কোনো মূল্যে সফল করে তুলব আমরা। খুশি মনেই ফিরে গিয়েছিলেন তিনি। কুমিল্লা ব্রিগেডকে দায়িত্ব দেয়া হলো কুমিল্লা, নোয়াখালী এবং সিলেটে অপারেশন পরিচালনার। আমাকে কর্নেল হুদা ভাই কুমিল্লা অপারেশনের দায়িত্ব দিলেন। সিলেট এবং নোয়াখালীর দায়িত্ব দেওয়া হলো মেজর হায়দার এবং মেজর রশিদকে। কাম্বিং অপারেশন শুরু হলো। সরকারি গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট থেকে জানা গেল সব সেক্টরে আওয়ামী লীগ এবং দলের অঙ্গ সংগঠনগুলোর কাছেই রয়েছে বেশিরভাগ অবৈধ অস্ত্র। প্রভাবশালী নেতাদের ছত্রছায়াতেই নিরাপদে রয়েছে ওইসব অস্ত্র এবং অস্ত্রধারীরা। তাতে কি, এবার মুজিব তার মরা বাবাকেও ছাড়তে রাজি নন। আমরা যার যার এলাকায় সব প্রস্তুতি শেষে অপারেশন শুরু করলাম। সব জায়গায় খবর পাওয়া যাচ্ছিল এলাকায় যত দাগি লোক, অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী, খুনি, লুটেরাদের মাথা হলো আওয়ামী লীগের নেতারা কিংবা নেতাদের পোষ্য মাস্তানরা। সব জায়গাতেই আবার আমাদের সরকারি দলের নেতারাও তাদের তৈরি সন্ত্রাসীদের নামের তালিকা দিয়েছিলেন। কিন্তু তদন্তের ফলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে তাদের দেয়া তালিকাভুক্ত লোকেরা প্রায়ই এলাকায় সৎ এবং নীতিবান বলে পরিচিত। অবশ্য তাদের মধ্যে অনেকেই সরকার বিরোধী রাজনীতির সাথে জড়িত কিংবা সমর্থক ছিলেন। আমাদের দায়িত্ব হলো দুষ্কৃতিকারীদের ধরা, সে যেই হোক না কেন। দল বিশেষের প্রতি আমাদের কোনো পক্ষপাতিত্ব নেই।
আমাদের কাজ হচ্ছে নিরপেক্ষ থেকে আমাদের দায়িত্ব পালন করে যাওয়া। ধরপাকড় করা হলো অপরাধীদের স্থানীয় বেসামরিক আইন শৃঙ্খলার রক্ষাকারী সংস্থাগুলো এবং প্রশাসনের সহায়তায়। যারা ধরা পড়েছিল তাদের বেশিরভাগই হোমরা চোমরা চাঁই এবং নেতানেত্রীরা। সংসদ সদস্য মমতাজ বেগম থেকে কুমিল্লার জহিরুল কাইয়ুম কেউই বাদ পড়লেন না। সিলেট, নোয়াখালী, খুলনা, বরিশাল এবং দেশের অন্যান্য জায়গাতে আর্মির হাতে ধরা পড়ল শেখ নাসের, হাসনাত প্রমুখ অনেক নামিদামি নেতারা। সব জায়গায় একই উপাখ্যান। এলাকার দুষ্কৃতিকারীদের বেশিরভাগই সরকারি দলের লোকজন। এই অপারেশনের সময় সেনাবাহিনীর সদস্যরা সরাসরিভাবে আওয়ামী লীগের স্থানীয় নেতা পাতি নেতাদের সঙ্গে প্রত্যক্ষ সংঘাতে জড়িয়ে পড়েন। আর্মি অপারেশনের ফলে সারা দেশে চমক সৃষ্টি হলো। লোকজন ভাবল শেখ মুজিব আর্মির সাহায্যে চাটার দলের সন্ত্রাস ও দুর্নীতির হাত থেকে দেশ ও জাতিকে বাঁচাবার চেষ্টা করছেন। ফলে সবখানেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিলেন আর্মি অপারেশনে সাহায্য করতে। কয়েকদিনেই দেশব্যাপী অভিযানের ফলে সন্ত্রাস কমে গেল অস্বাভাবিকভাবে। জনগণের মনে আশা ফিরে এলো। দুঃশাসনের ফলে নির্জীব হয়ে পড়া জাতির মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হলো। ধরা পড়া সবার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হলো। কারো ব্যাপারেই কোনো ব্যতিক্রম হলো না। যদিও বিভিন্ন প্রভাবশালী মহল থেকে এমনকি প্রধানমন্ত্রীর সচিবালয় থেকেও অনেকের ব্যাপারে চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছিল অনবরত, কিন্তু আমরা আমাদের নীতিতে সবাই অটুট। কারো ব্যাপারে কোনো বাছবিচার করা হবে না। আইন সবার জন্যই সমান। হঠাৎ সেনা সদর থেকে কয়েকজন আটক অপরাধীকে ছেড়ে দেবার জন্য নির্দেশ পাঠালেন জেনারেল শফিউল্লাহ। কর্নেল হুদা পরিষ্কার জানিয়ে দিলেন কাউকে ছেড়ে দেয়া তার পক্ষে কিছুতেই সম্ভব নয়, কারণ শুধুমাত্র আইনই এখন তাদের ভাগ্য নির্ধারণ করতে পারে। আইনকে নিজের হাতে নেবার কোনো অধিকার তার নেই। ব্রিগেড কমান্ডারের এই জবাব জেনারেল শফিউল্লাহ প্রধানমন্ত্রীকে জানালেন। কর্নেল হুদার কাছে ফোন এলো প্রধানমন্ত্রীর। কর্নেল হুদা নিবেদিতভাবে প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী যেন তার রাজনৈতিক সচিব জনাব তোফায়েলকে পাঠিয়ে দেন চিফের সাথে সরজমিনে অবস্থার তদন্ত করার জন্য। তদন্তে যদি প্রমাণিত হয় যে আর্মি কারো প্রতি কোনো অবিচার কিংবা অন্যায় আচরণ করেছে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে কোনো শাস্তি তিনি মাথা পেতে নিতে প্রস্তুত আছেন এরিয়া কমান্ডার হিসেবে। প্রধানমন্ত্রীর টেলিফোন যখন আসে তখন দৈবক্রমে আমিও কন্ট্রোল রুমে উপস্থিত ছিলাম। প্রধানমন্ত্রীর ফোন, তাই আমি রুম থেকে বের হয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু কর্নেল হুদার নির্দেশেই রুমে থেকে যেতে হয়েছিল আমাকে। কর্নেল হুদার চারিত্রিক দৃঢ়তা সেদিন আমাকে মুগ্ধ করেছিল। নেতার প্রতি তার অন্ধ অনুগত্য এবং শেখ মুজিবের অতি বিশ্বাসভাজনদের একজন হয়েও কর্নেল হুদা এ ধরনের জবাব প্রধানমন্ত্রীকে দেবেন, সেটা সত্যি আমি ভাবতে পারিনি। প্রধানমন্ত্রী বলেছিলেন অতি সত্বর তিনি লোক পাঠাচ্ছেন তদন্তের জন্য। সেদিনই হেলিকপ্টারে করে এসে পৌঁছলেন জেনারেল জিয়াউর রহমান। জনাব তোফায়েলকে কিছুতেই তিনি সঙ্গে আনতে রাজি করাতে পারেননি। সেটাই স্বাভাবিক, কারণ জনাব তোফায়েল কুমিল্লায় এলে সবকিছু বিস্তারিত জানার পর মাথা হেট করে ফিরে যাওয়া ছাড়া অন্য কোনো গতান্তর থাকতো না তার। জেনারেল জিয়ার আগমনের পর কুমিল্লা সহ অন্য সব জেলার শীর্ষ নেতাদের যারা তখনও বাহিরে ছিলেন তাদের সবাইকে সেনানিবাসে আমন্ত্রণ জানানো হলো এক মধ্যাহ্নভোজে। ভোজপর্ব শেষে একে একে সব ধৃত ব্যক্তিদের কেন এবং কোন চার্জে ধরা হয়েছে প্রমাণাদি সহ তার বিশদ বিবরণ দিলেন অপারেশন কমান্ডাররা। কেউ কোনো কিছুর প্রতিবাদ করতে পারলেন না। জেনারেল জিয়া, কর্নেল হুদা এবং আমাকে সঙ্গে করে একই হেলিকপ্টারে করে ঢাকায় সেনা দপ্তরে ফিরে এলেন। সেখান থেকে জেনারেল শফিউল্লাহকে সঙ্গে করে আমরা গেলাম ৩২ নং ধানমন্ডিতে শেখ সাহেবের সাথে দেখা করতে। সেখানে পৌঁছে দেখি প্রধানমন্ত্রী এবং জনাব তোফায়েল আহমেদ আমাদের জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন। ঘরে ঢুকতেই কর্নেল হুদা এবং আমাকে দেখামাত্র শেখ মুজিব গর্জে উঠলেন,
কি পাইছস তোরা? আওয়ামী লীগ ছাড়া দেশে আর কোনো দুষ্কৃতিকারী নাই? জাসদ সর্বহারা পার্টির লোকজনও তোদের চোখে পড়ে না? অবাক হয়ে গেলাম। কি বলছেন প্রধানমন্ত্রী? কর্নেল হুদা জবাব দিলেন, স্যার, আমরা আপনার নির্দেশে অপারেশন করছি প্রকৃত দুষ্কৃতিকারীদের ধরার জন্য। আমরা নির্দলীয়, আমাদের কাছে সবাই সমান। বিভিন্ন এজেন্সির দেওয়া রিপোর্টের ভিত্তিতে এবং আমাদের নিজস্ব এজেন্সি দিয়ে ওই সমস্ত রিপোর্ট ভেরিফাই করার পরই আমরা অ্যাকশন নিয়েছি। ধৃত ব্যক্তিদের বেশিরভাগই যদি আওয়ামী লীগার হয়, তাতে আমাদের দোষ কোথায়? কথা বাড়তে না দিয়ে জনাব তোফায়েল কয়েকজনের নাম করে তাদের অবিলম্বে ছেড়ে দিতে বললেন। তাকে সমর্থন করে আমাকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বললেন, যা হবার তা হইছে, এখন এদের ছাড়ার বন্দোবস্ত কর। জবাবে আমি বললাম, ধরার বা ছাড়ার মালিক আমরা নই স্যার। চিফের মাধ্যমে আপনার নির্দেশই কার্যকরী করেছি আমরা। ধরার হুকুম দিয়েছিলেন আপনি, ছাড়ার মালিকও আপনি। তবে এ বিষয়ে আইন কি বলে সেটা আমার জানা নেই। ছেড়ে দেয়াটা যদি আইনসম্মত মনে করেন তবে হুকুম জারি করে আইন সংস্থাকে বলেন তাদের ছেড়ে দিতে। আমরা তাদের ছাড়ব কিভাবে? তাছাড়া এখন সবাই আমাদের অধীন নয়, সবাই এখন রয়েছে আইনের অধীনে। আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে প্রত্যেকের বিরুদ্ধে। আমার জবাব শুনে কিছুক্ষণ চুপ করে থেকে জেনারেল শফিউল্লাহকে উদ্দেশ্য করে তিনি বললেন, বাজান, কিছু একটা কর, নইলে দেশে আওয়ামী লীগ একদম শেষ হইয়া যাইব। জেনারেল শফিউল্লাহ প্রধানমন্ত্রীর বাজান সম্বোধনে বিগলিত হয়ে দাঁড়িয়ে পড়ে প্রায় হাত জোর করে বললেন, স্যার, আপনি অস্থির হবেন না, আমি অবশ্যই একটা কিছু করব, আপনি আমার ওপর ভরসা রাখতে পারেন। কথাগুলো শেষ করে বসতেও ভুলে গিয়েছিলেন সেনাপ্রধান। প্রধানমন্ত্রীর ইশারায় আবার নিজের আসনে বসলেন জেনারেল শফিউল্লাহ। আমরা সবাই নিশ্চুপ হয়ে বসে তার মোসাহেবিপনার কৌতুক উপভোগ করছিলাম, কিছুটা বিব্রত হয়ে। আফটার অল হে ইজ আওয়ার চিফ। ইতিমধ্যে জনাব তোফায়েল শেখ সাহেবের কানে কানে নিচু স্বরে কিছু বললেন। তার কান পড়ায় হঠাৎ ক্ষিপ্ত হয়ে প্রধানমন্ত্রী বলে উঠলেন, কুমিল্লার ক্যাপ্টেন হাই, ক্যাপ্টেন হুদা, লেফটেন্যান্ট তৈয়ব, সিলেটের লেফটেন্যান্ট জহির এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হইব। তারা বন্দীদের ওপর অকথ্য অত্যাচার করছে। হুদা ভাইকে উদ্দেশ্য করেই ক্ষোভ প্রকাশ করলেন শেখ মুজিব। স্যার, ওরা সব জুনিয়র সাবঅর্ডিনেট অফিসার, ওরা যা করেছে সেটা আমার হুকুমেই করেছে। অত্যাচারের অভিযোগ সত্যি নয়, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। তারপরেও যদি ওদের শাস্তি দিতে চান তবে সেটা সবার আগে আমারই প্রাপ্য। আমাকে ডিঙিয়ে জুনিয়র অফিসারদের শাস্তি দিলে সেটা আমার জন্য অপমানকর হবে। সেক্ষেত্রে কমান্ডার হিসেবে অধীনস্থ সব অফিসার এবং সৈনিকদের কাছে আমি আর ফিরে যেতে পারবো না। কর্নেল হুদার জবাবে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তস্তে উঠে দাঁড়ালেন তিনি এবং বললেন, ঠিক আছে, আইজ তোরা যা, ডালিম তুই রাইতে খাইয়া যাইস। আমাকে রেখে বাকি সবাই চলে গেলেন। শেখ সাহেব ও আমি বাড়ির অন্দরমহলে ঢুকলাম। রাত তখন প্রায় 11টা। যথাযথ নিয়মে বারান্দায় খাওয়া পরিবেশন করা হলো। খেতে খেতে শেখ সাহেব বললেন, তুই থাকতে কুমিল্লায় আওয়ামী লীগের এই দশা হইল কেন? চাচা, বিশ্বাস করেন, আমরা কোনো দল দেখে অপারেশন করিনি। চিফ কুমিল্লায় এসে আমাদের বলেছিলেন, এবার নাকি আপনি আপনার মরা বাপকেও ছাড়বেন না। আমরা সে অনুযায়ী কাজ করেছি। আপনি একবার কুমিল্লায় গিয়ে দেখেন লোকজন কি খুশি। সবাই মনে করছে এবার আপনি সত্যিই চাটার দল এবং টাউট বাটপারদের শায়েস্তা করতে চাচ্ছেন। এই পরিস্থিতিতে নেতা হিসাবে জনগণের মনোভাবকেই তো আপনার প্রাধান্য দেওয়া উচিত। আমি তো মনে করি আমাদের এই অপারেশনের পর আপনার জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। এখন যে কোনো কারণেই আপনি যদি এদের ছেড়ে দেন তবে কি আপনার লাভ হবে? আমার তো মনে হয় ক্ষতিই হবে আপনার। আপনার পরামর্শদাতা যে যাই বলুক না কেন, আমার মনে হয় বিনা বিচারে কাউকে ছাড়া আপনার উচিত হবে না। এতে ব্যক্তিগতভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন সবচেয়ে বেশি। কিন্তু পার্টি ছাড়া আমি চলমু কেমনে? প্রশ্ন করলেন শেখ সাহেব। পার্টি আপনার অবশ্যই প্রয়োজন, মনে করেন না কেন? এটা একটা শুদ্ধি অভিযান। খারাপদের বাদ দিয়ে সৎ এবং ভালো মানুষদের দিয়েও তো পার্টি চালানো যায়। কিছু মনে করবেন না চাচা,
চোর, বদমাইশ, সন্ত্রাসী, লুটেরা, টাউট বাটপারদের নেতা হিসাবে পরিচিত হওয়াটা কি আপনার শোভা পায়? যারাই ধরা পড়েছে তাদের বেশিরভাগই আওয়ামী লীগার। তার মানে বর্তমানে আপনার দলে ভালো লোকের চেয়ে খারাপ লোকজনই বেশি। এদের বাদ দেন, দেখেন লোকজন কিভাবে আপনাকে সমর্থন জানায়। চুপ করে শুনছিলেন আমার কথা। মুখটা ছিল থমথমে। খাওয়ার পর পাইপ টানার অভ্যাস তার। পাইপটা টেবিলের ওপর পড়ে থাকলেও আজ তিনি সেটা ধরেননি। চিন্তিত অবস্থায় হঠাৎ করে বলে উঠলেন, বাঙালি জনগণরে খুব ভালো কইরা চিনি আমি। বুঝলাম না তিনি এই উক্তিতে কি বোঝাতে চাইলেন। কিছুক্ষণ পর শোবার ঘরে উঠে চলে গেলেন শেখ সাহেব। ওখানে তার কোনো আত্মীয় অপেক্ষা করছিলেন। আমিও উঠতে যাচ্ছিলাম, হঠাৎ কামাল এসে উপস্থিত। বস, দিলেন তো আওয়ামী লীগ শেষ কইরা? কাজটা ভালো করেন নাই। উত্তর দিলাম, সব ক্রিমিনাল অ্যান্ড ব্যাডলিম্যানস যদি আওয়ামী লীগার হয় তার জন্য আমরা দায়ী না। সারাদিনের ধকলে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই কথা না বাড়িয়ে চলে এসেছিলাম 32 নম্বর থেকে। বাসায় ফিরে দেখি আব্বা আমার ফেরার অপেক্ষায় তখনও জেগে বসে আছেন। বুঝতে পারলাম কুমিল্লা থেকে নিম্মি ফোন করে আমার ঢাকায় আসার খবর বাসায় জানিয়েছে। আব্বা জিজ্ঞেস করলেন কি হলো। সব কিছুই খুলে বললাম তাকে। সব শুনে তিনি বললেন, তোরা কি ভেবেছিলি শেখ মুজিব সত্যি অপরাধীদের ধরার জন্য তোদের মাঠে নামিয়েছে? আমি ওকে ভালো করে চিনি। যখন SM হলে GS ছিলাম তখন একসাথে মুসলিম লীগের রাজনীতিও করেছি। ওর নীতি বলে কিছু নেই। সারা জীবন ক্লিকবাজি আর লাঠিবাজির মাধ্যমে নিজের সুবিধা আদায় করে নিয়েছে সে। চরম সুবিধাবাদী চরিত্রের ধুরন্ধর শেখ মুজিব। তোদের মাঠে নামিয়ে এক ঢিলে দুই পাখি শিকার করতে চেয়েছিল শেখ মুজিব। একদিকে বর্তমানে তীব্র সরকার বিরোধী তৎপরতায় লিপ্ত রাজনৈতিক প্রতিপক্ষ, বিশেষ করে জাসদ সর্বহারা পার্টির সদস্যদের খতম করা, অন্যদিকে সেনাবাহিনী এবং জনগণের দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী অংশের মধ্যে বিরোধ সৃষ্টি করে সেনাবাহিনীকে তার দলের লাঠিয়াল বাহিনীতে পরিণত করার জন্যই সে এই পদক্ষেপ নিয়েছে। কিন্তু তার চালকে বানচাল করে দিয়েছিস তোরা। দেখ এখন সে কি করে। তাদের নিয়েই আমার চিন্তা। আই হোপ ইউ অ্যান্ড ইউর আদার্স কলিগ ডোন্ট গেট ভিক্টিমিসেড। আব্বার কথাগুলো শুনে জবাবে আমার কিছু বলার ছিল না। তার বক্তব্যের সত্যতা ভবিষ্যতেই প্রমাণ হতে পারে। আব্বা বুঝতে পেরেছিলেন আমি ভীষণ ক্লান্ত, তাই কথা না বাড়িয়ে বললেন, কুমিল্লাতে একটা ফোন করে শুয়ে পড়। ডোন্ট ওভার এস্টিমেট মুজিব, হি ইজ জাস্ট অ্যান অ্যাভারেজ ম্যান। আব্বার কথাটা কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলাম। পরদিন সকালে জেনারেল শফিউল্লাহ সেনা সদরে আমাকে ডেকে পাঠালেন। সেখানে গিয়ে দেখি কর্নেল হুদাকেও ডেকে পাঠানো হয়েছে। হুদা ভাই আমাকে বললেন, চিফ উইল গো উইথ আস টু কুমিল্লা টু রিলিজ অল দোজ পিপল। ভীষণভাবে দমে গিয়েছিলাম এই সিদ্ধান্তের কথা শুনে। হুদা ভাইও ভীষণ আপসেট। কর্নেল নূর, জেনারেল জিয়ার এডিসি তার কামরায় গিয়ে বললাম বসের সাথে দেখা করতে চাই। নূরের মাধ্যমে খবরটা পেয়েই তিনি আমাকে ডেকে পাঠালেন। ঘরে ঢুকে দেখলাম তিনিও গম্ভীর। আমাকে বসতে ইঙ্গিত করে বললেন, ওয়েল আই নাও এভরিথিং, ডোন্ট লুজ হার্টস, আল্লাহ ইজ দেয়ার, ইউ হ্যাভ ডান ইউর ডিউটি, সিনসিয়ারলি সো ফরগেট অ্যাবাউট দি রেস্ট অ্যান্ড বি অ্যাট এলস। চিফের সাথে একই হেলিকপ্টারে ফিরে এলাম কুমিল্লায়। চিফ নিজে গিয়ে বন্দীদের মুক্তি দিলেন। আমাদের সামনেই ফুলের মালা গলায় পরিয়ে সমবেত আওয়ামী লীগাররা সদর্পে মিছিল করে চলে গেল শেখ মুজিবের জয়ধ্বনি করতে করতে। বিব্রতকর অবস্থা সহ্য করে নিতে হয়েছিল আমাদের সকলকে। ঢাকায় ফেরার আগে জেনারেল শফিউল্লাহ আমাদের সারমন দিলেন। প্রধানমন্ত্রীর ইচ্ছা একটি আদেশ হয়। এ ঘটনার ফলে সারা দেশে ডিপ্লয়েড আর্মির মনোবল একদম ভেঙে পড়েছিল। গুজব ছড়িয়ে পড়ল শেখ মুজিব শীঘ্রই আর্মি অপারেশন বন্ধ করে দিচ্ছেন। এরপর আমরা নামে মাত্র অপারেশনে ডিপ্লয়েড ছিলাম। আরোপিত দায়িত্ব পালনে কোনো উৎসাহ ছিল না কারোই। কোনো রকমে সময় কাটাচ্ছিলাম আমরা। আমার স্ত্রী এবং আমি গাজী গোলাম মোস্তফা কর্তৃক অপহৃত হই।
রেড ক্রস চেয়ারম্যান এবং তদানীন্তন ঢাকা মহানগর আওয়ামী লীগ প্রধান গাজী গোলাম মোস্তফা নিম্মি এবং আমাকে বন্দুকের মুখে লেডিস ক্লাব থেকে অপহরণ করে নিয়ে যায়। 1974 সালের মাঝামাঝি ঘটে এক রাতে বর্বরচিত অকল্পনীয় ঘটনা। দুষ্কৃতিকারী দমন অভিযানে সেনাবাহিনী তখনও সারা দেশে নিয়োজিত। আমার খালাতো বোন তাহমিনার বিয়ে ঠিক হলো কর্নেল রেজার সাথে। দুপক্ষই আমার বিশেষ ঘনিষ্ঠ, তাই সব ব্যাপারে মধ্যস্থতা করতে হচ্ছিল আমাকে এবং নিম্মিকেই। বিয়ের দুদিন আগে ঢাকায় এলাম কুমিল্লা থেকে। ঢাকা লেডিস ক্লাবে বিয়ের বন্দোবস্ত করা হয়েছে। সেই বিয়েতে অনেক গণ্যমান্য সামরিক এবং বেসামরিক লোকজনও, বিশেষ করে হোমরা চোমরারা এসেছিলেন অতিথি হিসেবে। পুরো অনুষ্ঠানটাই তদারক করতে হচ্ছিল নিম্মি এবং আমাকেই। আমার শ্যালক বাপ্পি ছুটিতে এসেছে কানাডা থেকে। বিয়েতে সেও উপস্থিত। বিয়ের কাজ সুষ্ঠুভাবেই এগিয়ে চলেছে। রেড ক্রস চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার পরিবারও উপস্থিত রয়েছেন অভ্যাগতদের মধ্যে। বাইরের হলে পুরুষদের বসার জায়গায় বাপ্পি বসেছিল। তার ঠিক পেছনের সারিতেই বসেছিল গাজীর ছেলেরা। বয়সে ওরা সবাই কম বয়সী ছেলে ছোকরা। বাপ্পি প্রায় আমার সমবয়সী। হঠাৎ করে গাজীর ছেলেরা পেছন থেকে কৌতুক ছলে বাপ্পির মাথায় চুল টানে। বাপ্পি পেছনে তাকালে ওরা নির্বাক বসে থাকে। এভাবে 2-3 বার চুলে টান পড়ার পর বাপ্পি রাগান্বিত হয়ে ওদের জিজ্ঞেস করে, চুল টানছে কে? আমরা পরখ করে দেখছিলাম আপনার মাথার চুল আসল না পরচুলা, জবাব দিল একজন। পুচকে ছেলেদের রসিকতায় বাপ্পি যুক্তিসঙ্গত কারণেই ভীষণ ক্ষেপে যায়, কিন্তু কিছুই বলে না। মাথা ঘুরিয়ে নিতেই আবার চুলে টান পড়ে। এবার বাপ্পি যে ছেলেটি চুলে টান দিয়েছিল তাকে ধরে ঘর থেকে বের করে দিয়ে বলে, বেয়াদব ছেলে, মশকারি করার জায়গা পাওনি? খবরদার, তুমি আর ওই জায়গায় বসতে পারবে না। এ কথার পর বাপ্পি আবার তার জায়গায় ফিরে আসেন। এ ঘটনার কিছুই আমি জানতাম না, কারণ তখন আমি বিয়ের তদারকি এবং অতিথিদের নিয়ে ভীষণভাবে ব্যস্ত। বিয়ের আনুষ্ঠানিকতার প্রায় সব কিছুই সুষ্ঠুভাবেই হয়ে যায়। খাওয়া দাওয়ার পর্বও শেষ। অতিথিরা সব ফিরে যাচ্ছেন। সেদিন আবার টেলিভিশনে সত্যজিৎ রায়ের পুরস্কারপ্রাপ্ত ছবি মহানায়ক ছবিটি দেখানোর কথা, তাই অনেকেই তাড়াতাড়ি ফিরে যাচ্ছেন ছবিটি দেখার জন্য। অল্প সময়ের মধ্যেই লেডিস ক্লাব প্রায় ফাঁকা হয়ে গেল। মাহবুবের আসার কথা, মানে এমপি মাহবুব, আমাদের বিশেষ ঘনিষ্ঠ বন্ধুদের একজন। আমরা সব একই সাথে যুদ্ধ করেছি স্বাধীনতা সংগ্রামে। কি এক কাজে মানিকগঞ্জ যেতে হয়েছিল তাকে। ওখান থেকে খবর পাঠিয়েছে তার ফিরতে একটু দেরি হবে। ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা সবেমাত্র তখন খেতে বসেছি। হঠাৎ দুটো মাইক্রোবাস এবং একটা কার এসে ঢুকলো লেডিস ক্লাবে। কার থেকে নামলেন স্বয়ং গাজী গোলাম মোস্তফা, আর মাইক্রোবাস দুটো থেকে নামলো প্রায় 10-12 জন অস্ত্রধারী বেসামরিক ব্যক্তি। গাড়ি থেকে প্রায় চিৎকার করতে করতে বেরোলেন গাজী গোলাম মোস্তফা। কোথায় মেজর ডালিম? বেশি বার বেড়েছে, তাকে আজ আমি শায়েস্তা করব। কোথায় সে? আমি তখন ভেতরে সবার সাথে খাচ্ছিলাম। কে যেন এসে বলল গাজী এসেছে, আমাকে তিনি খুঁজছেন। হঠাৎ করে গাজী এসেছেন, কি ব্যাপার? ভাবলাম বোধহয় তার পরিবারকে নিয়ে যেতে এসেছেন তিনি। আমি তাকে অভ্যর্থনা করার জন্য বাইরে গেলাম। বারান্দায় আসতেই 6-7 জন স্টেনগানধারী আমার বুকে পিঠে মাথায় তাদের অস্ত্র ঠেকিয়ে ঘিরে দাঁড়ালো। ঘটনার আকস্মিকতায় আমি তো হতবাক, কিছুটা অপ্রস্তুতও বটে। সামনে এসে দাঁড়ালেন স্বয়ং গাজী। আমি অত্যন্ত ভদ্রভাবে তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এ সমস্ত কিছুর মানেই বা কি? তিনি তখন ভীষণভাবে ক্ষিপ্ত। একনাগারে শুধু বলে চলেছেন, গাজীরে চেনো না? আমি বঙ্গবন্ধু না, চল শালারে লইয়া চল, আজ আমি তোরে মজা দেখামু। তুই নিজেরে কি মনে করছস? অশালীনভাবে কথা বলছিলেন তিনি। আমি প্রশ্ন করলাম, কোথায়, কেন নিয়ে যাবেন আমাকে? আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে তিনি নির্দেশ দিলেন তার অস্ত্রধারী অনুচরদের। তার ইশারায় অস্ত্রধারীরা সবাই তখন আমাকে টানা হেঁচড়া করে মাইক্রোবাসের দিকে নিয়ে যাবার চেষ্টা করছে।
বিয়ের উপলক্ষে নিরাপত্তার জন্য পুলিশের বন্দোবস্ত করা হয়েছে। গাড়িতে আমার এসকর্ট সিপাহীরাও রয়েছে। ঠিক বুঝতে পারছিলাম না কি করা উচিত। একটা বিয়ের অনুষ্ঠান, কন্যাদান তখনও করা হয়নি। কি কারণে যে এমন অদ্ভুত একটা পরিস্থিতি সৃষ্টি হলো সেটাই বুঝতে পারছিলাম না। হঠাৎ দেখলাম বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলম এবং চুল্লুকে মারতে মারতে একটা মাইক্রোবাসে উঠালো ৩-৪ জন অস্ত্রধারী। ইতিমধ্যে বাইরে হইচই শুনে নিম্মি এবং খালাম্মা মানে তাহমিনার আম্মা বেরিয়ে এসেছেন অন্দরমহল থেকে। খালাম্মা ছুটে এসে গাজীকে বললেন, ভাই সাহেব, এ কি করছেন আপনি? ওকে কেন অপদস্থ করছেন? কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? কি দোষ করেছে ও? গাজী তার কোনো কথারই জবাব দিলেন না। তার হুকুমের তামিল হলো। আমাকে জোর করে ঠেলে উঠানো হলো মাইক্রোবাসে। বাসে উঠে দেখি আলম ও চুল্লু দুজনেই গুরুতরভাবে আহত। ওদের মাথা এবং মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছিল। আমাকে গাড়িতে তুলতেই খালাম্মা এবং নিম্মি দুজনেই গাজীকে বলল, ওদের সাথে আমাদেরকেও নিতে হবে আপনাকে। ওদের একা নিয়ে যেতে দেব না আমরা। ঠিক আছে, তবে তাই হবে, বললেন গাজী। গাজীর ইশারায় তাদেরকেও ধাক্কা দিয়ে উঠানো হলো মাইক্রোবাসে। বেচারি খালাম্মা, বয়স্ক মহিলা, আচমকা ধাক্কায় হুমড়ি খেয়ে পড়লেন মাইক্রোবাসের ভেতরে। আমার দিকে অস্ত্রতাক করে দাঁড়িয়ে থাকলো ৫ জন অস্ত্রধারী গাজীর সন্ত্রাস বাহিনীর মাস্তান। গাজীর গাড়ি চলল আগে আগে, আর আমাদের বহনকারী মাইক্রোবাসটি চলল তার পেছনে। এ সমস্ত ঘটনা যখন ঘটছিল তখন আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা কামরুল হক স্বপন, বীর বিক্রম ও বাপ্পি লেডিস ক্লাবে উপস্থিত ছিল না। তারা গিয়েছিল কোনো এক অতিথিকে ড্রপ করতে। আমাদের কাফেলা লেডিস ক্লাব থেকে বেরিয়ে যাবার পর ওরা ফিরে এসে সমস্ত ঘটনা জানতে পারে লিটুর মুখে। সবকিছু জানার পর মুহূর্তেই ওরা যোগাযোগ করলো রেসকোর্সে আর্মি কন্ট্রোল রুমে, তারপর ক্যান্টনমেন্টের এমপি ইউনিটে। ঢাকা ব্রিগেড মেসেও খবরটা পৌঁছে দিল স্বপন। তারপর সে বেরিয়ে গেল ঢাকা শহরের মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ করে আমাদের খুঁজে বের করার জন্য। আবুল খায়ের লিটু, আমার ছোট বোন মহুয়ার স্বামী এবং আমার বন্ধু, ও ছুটে গেল এমপি মাহবুবের বাসায় বেলি রোডে। উদ্দেশ্য মাহবুবের সাহায্যে গাজীকে খুঁজে বের করা। গাড়ি থামাও। আমার বলার ধরনে ড্রাইভার গাড়ি থামিয়ে দিল। আমাদের গাড়িটা থেমে পড়ায় সামনের গাজীর গাড়িটাও থেমে পড়ল। আমি তখন অস্ত্রধারী একজনকে লক্ষ্য করে বললাম গাজী সাহেবকে ডেকে আনতে। সে আমার কথার পর গাড়ি থেকে নেমে গিয়ে গাজীকে গিয়ে কিছু বলল। দেখলাম গাজী নেমে আসছে। কাছে এলে আমি তাকে বললাম, গাজী সাহেব, আপনি আমাদের নিয়ে যাই চিন্তা করে থাকেন না কেন, লেডিস ক্লাব থেকে আমাদের উঠিয়ে আনতে কিন্তু সবাই আপনাকে দেখেছে। তাই কোনো কিছু করে সেটাকে বেমালুম হজম করে যাওয়া আপনার পক্ষে কিছুতেই সম্ভব হবে না। আমার কথা শুনে কি যেন ভেবে নিয়ে তিনি আবার তার গাড়িতে গিয়ে উঠলেন। কাফেলা আবার চলা শুরু করলো, তবে এবার রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে নয়। গাড়ি ঘুরিয়ে তিনি চললেন ৩২ নং ধানমন্ডি প্রধানমন্ত্রীর বাসার দিকে। আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। কলাবাগান দিয়ে ৩২ নং রোডে ঢুকে আমাদের মাইক্রোবাসটা শেখ সাহেবের বাসার গেট থেকে একটু দূরে অ্যালকোলা গাছের ছায়ায় থামতে ইশারা করে জনাব গাজী তার গাড়ি নিয়ে সোজা গেট দিয়ে ঢুকে গেলেন ৩২ নংয়ের ভেতরে। সেকেন্ড ফিল্ড রেজিমেন্ট তখন শেখ সাহেবের বাড়ি পাহারা দিচ্ছে। একবার ভাবলাম ওদের ডাকি, আবার ভাবলাম এর ফলে যদি গোলাগুলি শুরু হয়ে যায় তবে ক্রসফায়ারে বিপদের ঝুঁকি আছে। এ সমস্তই চিন্তা করছিলাম। হঠাৎ দেখি লিটুর ঢাকা ক ৩১৫ সাদা টয়োটো কারটা পাশ দিয়ে হুশ করে এগিয়ে গিয়ে শেখ সাহেবের বাসার গেটে গিয়ে থামলো। লিটুই চালাচ্ছিল গাড়ি। গাড়ি থেকে নামলো এমপি মাহবুব। নেমেই প্রায় দৌড়ে ভেতরে চলে গেল সে। লিটু একটু এগিয়ে গিয়ে রাস্তার পাশে গাড়ি থামিয়ে অপেক্ষায় রইল, সম্ভবত মাহবুবের ফিরে আসার প্রতীক্ষায়। লিটু এবং মাহবুবকে দেখে আমরা সবাই আশ্বস্ত হলাম। নির্ঘাত বিপদের হাত থেকে পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে দিলেন। লিটু যখন মাহবুবের বাসায় গিয়ে পৌঁছে, মাহবুব তখন মানিকগঞ্জ থেকে সবেমাত্র ফিরে বিয়েতে আসার জন্য প্রস্তুত হচ্ছিল।
হঠাৎ লিটুকে হন্তদন্ত হয়ে উপরে আসতে দেখে তার দিকে চাইতেই লিটু বলে উঠল, মাহবুব ভাই, সর্বনাশ হয়ে গেছে। বিয়েবাড়ি থেকে গাজী বিনা কারণে ডালিম নিম্মিকে জবরদস্তি গান পয়েন্টে উঠিয়ে নিয়ে গেছে। একথা শুনে মাহবুব স্তম্ভিত হয়ে যায়। প্রধানমন্ত্রীকেই খবরটা সবচেয়ে আগে দেয়া দরকার, কোনো অঘটন ঘটে যাবার আগে। গাজীর কোনো বিশ্বাস নাই, ওর দ্বারা সবকিছুই সম্ভব। মাহবুব টেলিফোনের দিকে এগিয়ে যায়। হঠাৎ টেলিফোনটাই বেজে ওঠে, রেড টেলিফোন। মাহবুব তস্তে উঠিয়ে নেয় রিসিভার। প্রধানমন্ত্রী অপর প্রান্তে। মাহবুব, তুই জলদি চলে আয় আমার বাসায়। গাজী এক মেজর আর তার সাঙ্গপাঙ্গদের ধইরা আনছে এক বিয়ার অনুষ্ঠান থাইকা। ওই মেজর গাজীর বউয়ের সাথে ইয়ার্কি মারার চেষ্টা করছিল। উপযুক্ত শিক্ষা দিতে হবে। বেশিবার বাড়ছে সেনাবাহিনীর অফিসারগুলির। সব শুনে মাহবুব জানতে চাইল, স্যার, গাজী সাহেবকে জিজ্ঞেস করুন মেজর ও তার সাঙ্গপাঙ্গদের কোথায় রেখেছেন তিনি। ওদের সাথে কইরা লইয়া আইছে গাজী। গেটের বাইরেই গাড়িতে রাখা হয়েছে বদমাশগুলারে, জানালেন প্রধানমন্ত্রী। স্যার, গাজী সাহেব ডালিম আর নিম্মিকেই তুলে এনেছে লেডিস ক্লাব থেকে। ওখানে ডালিমের খালাতো বোনের বিয়ে হচ্ছিল আজ, জানালো মাহবুব। কস কি তুই? প্রধানমন্ত্রী অবাক হলেন। আমি সত্যিই বলছি স্যার, আপনি ওদের খবর নেন, আমি এক্ষুনি আসছি। এই কথোপকথনের পরই মাহবুব লিটুকে সঙ্গে করে চলে আসে ৩২ নং ধানমন্ডিতে। মাহবুবের ভেতরে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই রেহেনা কামাল ছুটে বাইরে এসে আমাদের ভেতরে নিয়ে যায়। আলম ও চুল্লুর রক্তক্ষরণ দেখে শেখ সাহেব ও অন্যান্য সবাই শঙ্কিত হয়ে ওঠেন। হারামজাদা, এইটা কি করছস তুই? গাজীকে উদ্দেশ্য করে গর্জে উঠলেন শেখ মুজিব। চেয়ার ছেড়ে উঠে এসে নিম্মি এবং আমাকে জড়িয়ে ধরলেন তিনি। খালাম্মা ঠিকমতো হাঁটতে পারছিলেন না। কামাল, রেহানা ওরা সবাই ধরাধরি করে ওদের ওপরে নিয়ে গেল। শেখ সাহেবের কামরায় তখন আমি, নিম্মি আর গাজী ছাড়া অন্য কেউ ছিল না। নিম্মি দুঃখে গ্লানিতে কান্নায় ভেঙে পড়ল। শেখ সাহেব ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে চেষ্টা করছিলেন। অদূরে গাজী ভেজা বেড়ালের মতো কুকুরে দাঁড়িয়ে কাঁপছিল। হঠাৎ ফোন বেজে উঠল, রেড ফোন। শেখ সাহেব নিজেই তুলে নিলেন রিসিভার। গাজীর বাসা থেকে ফোন এসেছে। বাসা থেকে খবর দিল আর্মি গাজীর বাসা রেড করে সবাইকে ধরে নিয়ে গেছে। শুধু তাই নয়, সমস্ত শহরে আর্মি চেকপোস্ট বসিয়ে প্রতিটি গাড়ি চেক করছে। ক্যান্টনমেন্ট থেকে কিডন্যাপিংয়ের খবর পাওয়ার পরপরই ইয়ং অফিসাররা যে যেখানেই ছিল সবাই বেরিয়ে পড়েছে এবং খুঁজে বের করার চেষ্টা করছে মেজর ডালিম ও তার স্ত্রী নিম্মিকে। সমস্ত শহরে হইচই পড়ে গেছে। গাজীরও কোনো খবর নেই। গাজীকে এবং তার অস্ত্রধারী সন্ত্রাসীদেরও খুঁজছে আর্মি তন্ন তন্ন করে সম্ভাব্য সব জায়গায়। টেলিফোন পাওয়ার পর শেখ সাহেবের মুখটা কালো হয়ে গেল। ফোন পেয়ে তিনি আমাদের সামনেই আর্মি চিফ শফিউল্লাহকে হটলাইনে বললেন, ডালিম, নিম্মি, গাজী সবাই এখানে আছে, তুমি জলদি চলে এসো আমার এখানে। ফোন রেখে শেখ সাহেব গাজীকে উদ্দেশ্য করে বললেন, মাপ চা নিম্মির কাছে। গাজী শেখ সাহেবের হুকুমে নিম্মির দিকে এক পা এগোতেই সিংহীর মতো গর্জে উঠল নিম্মি, খবরদার, তোর মতো ইতর লোকের মাপ চাইবার কোনো অধিকার নাই, বদমাইশ। এরপর শেখ মুজিবের দিকে ফিরে বলল নিম্মি, কাদের রক্তের বদলে আজ আপনি প্রধানমন্ত্রী? আমি জানতে চাই। আপনি নিজেকে জাতির পিতা বলে দাবি করেন। আমি আজ আপনার কাছে বিচার চাই। আজ আমার জায়গায় শেখ হাসিনা কিংবা রেহনার যদি এমন অসম্মান হতো, তবে যে বিচার আপনি করতেন আমি ঠিক সেই বিচারই চাই। যাদের রক্তের বিনিময়ে আজ আপনারা জাতির কর্ণধার হয়ে ক্ষমতা ভোগ করছেন, সেই সব মুক্তিযোদ্ধাদের সম্মান ভুলণ্ঠিত করে তাদের গায়ে হাত দেওয়ার মতো সাহস কম্বলচোর গাজী পায় কি করে? এর উপযুক্ত জবাব আমি আজ চাই আপনার কাছ থেকে। আজ পর্যন্ত আপনি বলতে পারবেন না ব্যক্তিগতভাবে কোনো কিছু চেয়েছি আপনার কাছে, কিন্তু আজ দাবি করছি ন্যায্য বিচার। আপনি যদি এর বিচার না করেন তবে আমি আল্লাহর কাছে এই অন্যায়ের বিচার দিয়ে রাখব। তিনি নিশ্চয়ই এর বিচার করবেন। আমি অনেক চেষ্টা করেও সেদিন নিম্মিকে শান্ত করতে পারিনি। ঠান্ডা মেজাজের কমল প্রকৃতির নিম্মির মধ্যেও যে এ ধরনের আগুন লুকিয়ে থাকতে পারে সেটা আমার কাছেও আশ্চর্য লেগেছিল সেদিন।
শেখ সাহেব নিম্মির কথা শুনে ওকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে আদর করে বলছিলেন, মা তুই শান্ত হ। হাসিনা রেহনার মতো তুইও আমার মেয়ে। আমি নিশ্চয়ই এর উপযুক্ত বিচার করব। অন্যায়, ভীষণ অন্যায় করেছে গাজী, কিন্তু তুই মা শান্ত হ। বলেই রেহেনাকে ডেকে তিনি নিম্মিকে উপরে নিয়ে যেতে বললেন। রেহেনা এসে নিম্মিকে উপরে নিয়ে গেল। ইতিমধ্যে জেনারেল শফিউল্লাহ এবং সাফায়াত জামিল এসে পৌঁছেছে। শেখ সাহেব তাদের সবকিছু খুলে বলে জেনারেল শফিউল্লাহকে অনুরোধ করলেন গাজীর পরিবারের সদস্যদের ছেড়ে দেবার বন্দোবস্ত করতে। জেনারেল শফিউল্লাহ রেডক্রস কন্ট্রোল রুমে অপারেশন কমান্ডার মেজর মোমেনের সাথে কথা বলার জন্য টেলিফোন তুলে নিলেন। হ্যালো মোমেন, আমি শফিউল্লাহ বলছি, প্রাইম মিনিস্টারের বাসা থেকে। ডালিম, নিম্মি, গাজী ওরা সবাই এখানেই আছে। প্রাইম মিনিস্টারও এখানেই উপস্থিত আছেন। এভরিথিং ইজ গোয়িং টু বি অলরাইট। অর্ডার ইউর ট্রপস টু স্ট্যান্ড ডাউন। এবং গাজী সাহেবের পরিবারের সদস্যদের ছেড়ে দাও। অপর প্রান্ত থেকে মেজর মোমিন জেনারেল শফিউল্লাহকে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, কিডন্যাপ করে নিয়ে যাওয়া অফিসার এবং তার স্ত্রীকে না দেখা পর্যন্ত এবং গাজী ও তার 17 জন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের তার হাতে সমর্পণ না করা পর্যন্ত তার পক্ষে গাজীর পরিবারের কাউকেই ছাড়া সম্ভব নয়। শফিউল্লাহ তাকে অনেক বোঝাতে চেষ্টা করলেন, কিন্তু মেজর মোমেন তার অবস্থানে অটল থাকলেন। শফিউল্লাহর সব যুক্তিকে অসার প্রমাণিত করে অবশেষে শফিউল্লাহর ইচ্ছার বিরুদ্ধে অনেকটা বাধ্য হয়েই প্রধানমন্ত্রীকে অপারেশন কমান্ডারের শর্তগুলো জানালেন। শেখ সাহেবের মুখ শুকিয়ে গেল। তিনি আমাকে অনুরোধ করলেন মেজর মোমেনের সাথে কথা বলতে। আমি অগত্যের টেলিফোন হাতে তুলে নিলাম। হ্যালো স্যার, মেজর ডালিম বলছি। থিংস আর আন্ডার কন্ট্রোল। প্রধানমন্ত্রী কথা দিয়েছেন তিনি ন্যায্য বিচার করবেন। আচ্ছা ডালিম, আপনার কথা শুনে ভালো লাগলো, কিন্তু অপারেশন কমান্ডার হিসাবে অবশ্যই আমার দাবি পূরণ করতে হবে। যতদিন সেনাবাহিনী আছে ততদিন আমাকে আমার দায়িত্বের প্রতি অনুগত থাকতে হবে। দুর্বৃত্ত বিরোধী অভিযানের জন্য মোতায়েন করা হয়েছে। চিহ্নিত অস্ত্রধারী দুর্বৃত্ত হতে পারে না। স্কর্ট মুক্ত যেতে অনুমতি দেয়া হয়। আমি যতদূর উদ্বিগ্ন, আইন সবার জন্য সমান, তাই কোনো ব্যতিক্রম হতে পারে না। প্রধানকে বিষয়টি বুঝতে হবে, বললেন মেজর মোমেন। প্লিজ স্যার, হোয়াই ডোন্ট ইউ কাম ওভার অ্যান্ড জংলি দি স্যাচুরেশন ইয়োর সেলফ। অনুরোধ জানিয়েছিলাম আমি। দেয়ার ইজ নো নেড ফর মি টু কাম, হাউএভার আই অ্যাম সেন্ডিং ক্যাপ্টেন ফিরোজ। বলে ফোন ছেড়ে দিলেন মেজর মোমেন। অল্পক্ষণের মধ্যেই ক্যাপ্টেন ফিরোজ এসে পড়ল। ফিরোজ আমার বাল্যবন্ধু, এসেই আমাকে জড়িয়ে ধরল। তুই গাজীরে মাপ কইরা দে, আর গাজী তুই নিজে খোদ উপস্থিত থাকবি কন্যা সম্প্রদায়ের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত। অনেকটা মোরলি কায়দায় একটা আপোষ রফা করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। আমার বোনের সম্প্রদানের জন্য গাজীর বিয়ের অনুষ্ঠানে যাবার কোনো প্রয়োজন নেই। ওকে মাপ করাও আমার পক্ষে সম্ভব নয়। সেটা হবে আমার জন্য নীতিবিরোধিতা। আমরা দেশ স্বাধীন করেছি রক্তের বিনিময়ে। আমাদের গা থেকে রক্ত ঝরাটা কোনো বড় ব্যাপার নয়। ইউনিফর্মের চাকরি করি টাকা পয়সার লোভেও নয়। একজন সৈনিক হিসাবে আমার আত্মমর্যাদা এবং গৌরবকে অপমান করেছে গাজী নেহায়েত অন্যায়ভাবে। আপনি আমাদের দায়িত্ব দিয়েছেন জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। অবৈধ অস্ত্রধারীদের খুঁজে বের করে আইন অনুযায়ী তাদের শাস্তির ব্যবস্থা করতে। সেখানে আজ আমাদেরই ইজ্জত হারাতে হলো অবৈধ অস্ত্রধারীদের হাতে। আপনি প্রধানমন্ত্রী হয়ে কথা দিয়েছেন, এর উচিত বিচার করবেন। আমরা আপনি কি বিচার করেন সেই অপেক্ষায় থাকব। ক্যাপ্টেন ফিরোজকে উদ্দেশ্য করে সবার সামনেই বলেছিলাম, দেশের প্রধানমন্ত্রী যখন বিচারের ওয়াদা করেছেন, সেক্ষেত্রে গাজীর পরিবারের সদস্যদের আর আটকে রাখার প্রয়োজন কি? কর্নেল মোমেনকে বুঝিয়ে তাদের ছেড়ে দেবার বন্দোবস্ত করিস। সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসছিলাম, ঠিক সেই সময় শেখ সাহেব বললেন, আমার গাড়ি তোদের পৌঁছে দেবে। তার প্রয়োজন হবে না চাচা, বাইরে লিটু স্বপনরা রয়েছে, তাদের সাথেই চলে যেতে পারবো। বাইরে বেরিয়ে দেখি 32 নংয়ের সামনের রাস্তায় গাড়ির ভিড়ে তিল ধরনের ঠাঁই নাই। পুলিশ অবস্থা সামাল দিতে হিমশিম খাচ্ছে। বন্ধু বান্ধবরা যারাই জানতে পেরেছে আমাদের কিডন্যাপিংয়ের ব্যাপারটা, তাদের অনেকেই এসে জমা হয়েছে স্বতঃস্ফূর্তভাবে।
আমাদের দেখে সবাই ঘিরে ধরল। সবাই জানতে চায় কি প্রতিকার করলেন প্রধানমন্ত্রী এই জঘন্য অপরাধের। সংক্ষেপে যতটুকু বলার ততটুকু বলে ফিরে এলাম লেডিস ক্লাবে। মাহবুবও এলো সাথে। মাহবুবের ওসিলায় সেদিন রক্ষা পেয়েছিলাম চরম এক বিপদের হাত থেকে, আল্লাহ পাকের অসীম করুণায়। বিয়ের আসরে আমরা ফিরে আসায় পরিবেশ আবার আনন্দ উচ্ছ্বাসে ভরে উঠল। সবাই আবার হাসি ঠাট্টার মাধ্যমে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কন্যা সম্প্রদান করা হলো। তাহমিনার বিয়ের রাতটা আওয়ামী দুঃশাসনের একটা ঐতিহাসিক সাক্ষী হয়ে থাকলো। জ্বলন্ত উদাহরণ হয়ে থাকলো আওয়ামী নেতাদের এবং তাদের ব্যক্তিগত বাহিনীর ন্যাক্কারজনক স্বেচ্ছাচার ও নিপীড়নের। কি করে এমন একটা জঘন্য ঘটনার সাথে গাজী সরাসরি নিজেকে জড়িয়ে ফেলতে পেরেছিল তার কোনো যুক্তি খুঁজে পাচ্ছিলাম না। অনেক পরে বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছিলাম আমাদের কুমিল্লা অপারেশনের পর পার্টির তরফ থেকে শেখ মুজিবের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছিল আমাদের, বিশেষ করে আমার ঔদ্ধত্যের উপযুক্ত শিক্ষা দেবার জন্য। কিন্তু শেখ মুজিব ওই চাপের পরিপ্রেক্ষিতে বলেছিলেন আর্মি কোনো কাঁচা কাজ করে নাই, তারা আইন অনুযায়ী সবকিছু করছে, প্রত্যেককে ধরেছে হাতে নাতে প্রমাণসহ। সেক্ষেত্রে আমি কি করতে পারি? তার ওই কথায় সন্তুষ্ট হতে পারেনি ক্ষমতার দ্বন্দ্বে অন্ধ আওয়ামী লীগ নেতাদের একাংশ। আইনের মাধ্যমে যদি কোনো কিছু করা না যায় তবে অন্য কোনোভাবে হলেও শিক্ষা তাদের দিতেই হবে, এবং সেই দায়িত্বটাই গ্রহণ করেছিলেন সেই সময়ের টপ টেরর অ্যান্ড মোস্ট পাওয়ারফুল লিডার বলে পরিচিত গাজী গোলাম মোস্তফা। তখন থেকেই নাকি সুযোগ খুঁজছিলেন তিনি জিঘাংসা মিটাতে। বিয়ে বাড়িতে বাপ্পি এবং তার ছেলেদের মাঝে যে সামান্য ঘটনা ঘটে সেটাকে সুযোগ হিসেবে গ্রহণ করে গাজী চেয়েছিল আমাকে উচিত শিক্ষা দিতে। এ বিষয়ে মেজর রফিকুল ইসলাম পিএসসি তার বই বাংলাদেশ সামরিক শাসন এবং গণতন্ত্রের সংকটে লিখেছেন গাজী সমর্থক লোকদের সম্ভবত মেজর ডালিম ও তার স্ত্রীকে হত্যা করার পরিকল্পনা ছিল। আজকের পর্ব এখানেই শেষ করছি। আমরা জানলাম সেই সব ঘটনা যা আমাদের ইতিহাসের অন্ধকার অধ্যায়গুলো উন্মোচিত করেছে এবং জাতির ভবিষ্যৎকে এক নতুন মোড় দিয়েছে। ইতিহাসের এই গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় কত বড় আত্মত্যাগ এবং সংগ্রামের মধ্য দিয়ে আমাদের দেশটি গড়ে উঠেছে। যারা এই বইটি নিজেরা পড়তে চান তাদের জন্য ডেসক্রিপশনে এবং কমেন্টে বইটির ডাউনলোড লিঙ্ক দিয়ে রেখেছি। সেখান থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে বইটি পড়তে পারেন এবং আরও গভীরভাবে এই ইতিহাসের সঙ্গে পরিচিত হতে পারেন। আপনারা যদি এই যাত্রা উপভোগ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেলটি চেপে রাখুন যাতে আমাদের নতুন ভিডিওগুলোর আপডেট সবার আগে পেতে পারেন। আপনার লাইক, কমেন্ট এবং শেয়ার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আগের কোনো পর্ব মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। প্রতিটি পর্বই একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং ইতিহাসের নতুন অধ্যায়ের জন্য আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।